অনেকে আমরা জানি যে হয়তো বাহিরে পড়তে যাব, টাকা হলেই হবে, বা ফাইন্যান্স হলেই হবে, বা ব্যাংক স্টেটমেন্ট একটু ভালো হইলেই হবে, কিংবা অনেকে মনে করে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি আইএলটিএস খুব ভালো করেছি, আমার আইএলটিএস হলেই হয়ে যাবে। কিন্তু সত্য কথা বলতে কি, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা বাইরে উচ্চশিক্ষার জন্য যাবো, সেটা যে কান্ট্রি হোক না কেন, দুইটা রিকোয়ারমেন্ট বা যোগ্যতা অত্যন্ত জরুরি। একটা হলো তার একাডেমিক কম্পিটেন্সি, আর একটা হলো তার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। যেমন ধরেন, একটা স্টুডেন্ট তার আইএলটিএস আছে 9-এর মধ্যে আউট অফ 8.5, বা আউট অফ 9, কিংবা 8 কিংবা 7.5, কিন্তু তার ব্যাচেলর বা এইচএসসি বা প্রিভিয়াস যে এডুকেশন, যেটা লাস্ট এডুকেশন, সেটা রেজাল্ট হলো খুবই দুর্বল। যেমন ধরেন, এটা খুব ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তার সিজিপিএ হলো 2.23, 2.50, 2.65, বিলো 3, কিন্তু আইএলটিএস হলো মারাত্মক ভালো। কিংবা সে জব করছে একদম বাংলাদেশের পোস্ট একটা ফ্যান্টাস্টিক একটা অনেক বড় কর্পোরেট হাউসে জব করে, জব এক্সপিরিয়েন্স ভালো, স্যালারি ভালো, সব ভালো, তার ব্যাংক ফাইন্যান্স সব ভালো। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে, কোথায় অ্যাপ্লাই করবেন আপনি? অ্যাপ্লাইয়ের যোগ্যতা তো মিনিমাম দুইটা। একটা হলো তার একাডেমিক একটা রিকোয়ারমেন্টস ফুলফিল করা, তার সিজিপিএ বা তার লাস্ট একাডেমিক রেজাল্টটা ভালো হতে হবে। আরেকটা হলো তার ইংলিশ বা কম্পিটেন্সি, বা যেটা আইএলটিএস বলি বা জিমাট বলি, জিআরই বলি, হয়তো এইগুলি। তাহলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেরকম প্রয়োজন, সেরকম আমাদের লাস্ট একাডেমিক রেজাল্টটাও দরকার। এই দুটার সন্নিবেশ করে, এই দুটার কম্বাইন করেই কিন্তু আমরা একটা ইউনিভার্সিটিতে বা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি যেতে পারি, সেটা যে ধরনের যে কোনো কান্ট্রি হোক। এই দুটা কিন্তু খুবই জরুরি। যারা ব্যাচেলর কমপ্লিট করে ফেলেছেন, যারা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, তারা নতুন করে তো আর ব্যাচেলর করতে পারবেন না, তারা নতুন করে তো আর পিছনে রেজাল্ট তো বাড়াইতে পারবেন না। তাহলে তাদের কি করা উচিত? সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য অত্যন্ত জরুরি হলো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওইটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করতে গেলে আমার আইএলটিএস, আমার জব এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলিতে খুব ভালো করে সাজিয়ে পিছনটাকে যদি আমি কমিট করে দেওয়ার চেষ্টা করি, হয়তো অনেকাংশে, অনেকে হয়তো সব ইউনিভার্সিটি হবে আমি এটা বলছি না, কিন্তু এটার জন্যই জানতে হবে যে এই স্কোরে মিনিমাম এই যোগ্যতায় বা এই প্রিভিয়াস একাডেমিক এই স্কোর নিয়ে আমার যদি একটা ভালো আইএলটিএস থাকে, যদি ভালো আমার একটা জিম্যাট থাকে বা জিআরই থাকে, বা আমার যদি একটা ভালো জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমি কি করবো, আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের যে যোগ্যতা সেটা আমি অ্যাভেল করতে পারি। তবে বারবার আমি বলবো, যারা এখন প্রিপারেশন নিচ্ছেন, সত্যি সত্যি বাইরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন, এখন থেকেই প্লিজ আউট অফ 4 ব্যাচেলর লেভেলে মিনিমাম যেন 3 স্কোর থাকে, এবং আইএলটিএস মিনিমাম 6.5 থাকে। এর পরে আসলো আমার কি কি যোগ্যতা লাগবে। আমার যোগ্যতার মধ্যে লাগে হলো আমার সলভেন্সি। কোন কোন কান্ট্রিতে কে কে সলভেন্সি শো করতে পারে, এটা জানা উচিত। যেরকম কানাডার জন্য আপনার সলভেন্সি শো করতে পারে বাবা মা, অথবা যদি ভাই বা বোন তারা যদি আনম্যারিড থাকে, তারা দেখাতে পারে। এবং সেই ক্ষেত্রে নিজে যারা জব করেন, তাদের অবশ্যই একটা সলভেন্সি পাওয়ার রাখা উচিত। তারপরে ধরেন অন্যান্য কান্ট্রি যেমন নিউজিল্যান্ড, সেখানে বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, নানা নানি, এ সবাই মিলেও আপনার সলভেন্সি শো করতে পারে। এবার আসেন, সলভেন্সিটি কোথায় দেখানো যেতে পারে? সলভেন্সি মানে এগুলো আমাদের কমার্শিয়াল যে ব্যাংকগুলি, এই ব্যাংকে হতে হবে। ব্যাংকে মিনিমাম 3 মান্থস প্লাস যেন ফান্ডের ম্যাচুরিটিটা থাকে। এখন এই আমি যেটা আইএলটিএস করবো বা আমি যে আইএলটিএস করছি, তখনই কিন্তু আপনার উচিত নিজে নিজে চিন্তা করে বা কোনো একটা এক্সপার্টের সহযোগিতা নিয়ে যে আমার ফান্ড কত থাকবে। মনে রাখবেন, এই ফান্ডের ক্যালকুলেশনটা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম। 1 বছরের ফুল টিউশন ফিস, 1 বছরের ফুল অ্যাকোমোডেশন, এবং আপনার হলো এয়ার ফেয়ার, তার পাশাপাশি হলো এক্সট্রা কিছু টাকা। তাহলে এটা যোগ করলে কত? এটা হলো কোনো কান্ট্রিতে। আবার কোনো কোনো কান্ট্রিতে ফুল এন্টায়ার যে কোর্স, আপনার এই কোর্সের ফুল টাকা, এবং আপনার এই টাকার সাথে কিন্তু আপনার ওই যে বললাম যে এয়ার ফেয়ার, অ্যাকোমোডেশন, এইগুলি মিলায় একটা টাকা। এই টাকাটা এফডিআর ফর্মে থাকতে পারে, আপনার সেভিংস মুডেও থাকতে পারে। তবে ফান্ডটা কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট খুব জরুরি। এমন হতে পারে এই ফান্ডটা সদ্য ক্রিয়েটেড ফান্ড, কিন্তু ফান্ডটার ভ্যালিড সোর্স আছে, আপনি ফান্ডটা পেয়েছেন একটা ভ্যালিড সোর্স থেকে। আর যদি ভ্যালিড সোর্স না থাকে, কোনো কাউকে ধার নিয়ে থাকেন, লোন নিয়ে থাকেন, সেটাও পসিবল। বাট সেই ফান্ডটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে যে আমি এই ফান্ডটা কিভাবে সোর্সটা মেনটেন করবো। এটার জন্য হয়তো আপনি নিজে একটু চিন্তা করবেন, একটু আপনি কারোর সাথে এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন। তাহলে আমি যদি মোদ্দা কথা বা সংক্ষেপে বলি, আমার একাডেমিক কম্পিটেন্সি, আমার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, আমার ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি, পাশাপাশি আমার কিছু পেপার ওয়ার্কের মধ্যে আপনার সকল যে ল্যান্ড অ্যাসেট, এইগুলির নোটারাইজেশন, সি ভ্যালুয়েশন, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার ধরেন ট্যাক্সেশন, আপনার মিনিমাম 2 বছরের ইনকাম ট্যাক্স, এবং আগে যেরকম শুধু ট্যাক্স সার্টিফিকেট দেওয়া যেত, এখন বর্তমানে প্রত্যেকটা কান্ট্রি সব এমবিসি চাচ্ছে যে আপনার রিটার্নের যে ফুল রিটার্ন ডকুমেন্ট, এইগুলি। তো এইগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু কমপ্লিট করা সহজ। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আগে আইএলটিএস করবো, করে আমি সেশন ধরবো, মনে রাখবেন প্রত্যেকটা কান্ট্রিতে মোটামুটি সেশন হলো জানুয়ারি সেশন, যেটা আমরা কোথাও উইন্টার বলি, তো আবার আরেকটা সেশন হলো ফল সেশন সেপ্টেম্বর, আবার
যদি অস্ট্রেলিয়া ধরি সেখানে কিন্তু ফেব্রুয়ারি আর জুলাই। আবার যদি নিউজিল্যান্ড ধরি সেখানে কিন্তু আপনার ফেব্রুয়ারি, তারপরে হলো এপ্রিল, তারপরে জুলাই বা আগস্ট, তারপরে নভেম্বর, এরকম অনেকগুলি সেশন আছে। যেই সেশনে যাবেন তার মিনিমাম 3 থেকে 4 মাস আগে থেকে আপনার প্রিপারেশনটা কমপ্লিট করা উচিত। তো এই জিনিসগুলি যদি আপনি একটু পূর্বে থেকে আগে থেকে একটু সহজে যদি ভেবে নিয়ে যদি ওইভাবে আপনি স্টেচ আপ করেন, আই থিঙ্ক ডেফিনেটলি হি উইল রিচ ইউর গোল। থ্যাংক ইউ।